স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে, শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা নিয়ে। এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। দেখো, প্রথমেই বলেছে যে মনোবিজ্ঞান শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে এবং মনোবিজ্ঞান শব্দের অর্থ কি। ঠিক আছে, তো দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো কি? সাইকোলজি। তাহলে কি মনোবিজ্ঞানকে ইংরেজিতে কি বলা হয়? সাইকোলজি বলা হয়। এই শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। কোন কোন শব্দ থেকে এসেছে? সাইকি, যার অর্থ কি আত্মা, এবং আরো একটি শব্দ থেকে এসেছে যার অর্থ যেটা হচ্ছে কি লোগোস, যার অর্থ হচ্ছে কি বিজ্ঞান। ঠিক আছে, তাহলে কি দুটি যে গ্রিক শব্দ থেকে এসেছে সেই গ্রিক দুটি শব্দ হচ্ছে সাইকি এবং কি লোগোস। সাইকি কথাটির অর্থ হচ্ছে আত্মা এবং লোগোস কথাটির অর্থ হচ্ছে বিজ্ঞান। ঠিক আছে, তাহলে কি ব্যুৎপত্তিগতভাবে এর অর্থ হলো আত্মার বিজ্ঞান। তাহলে মনোবিজ্ঞানকে কি বলা হয়? মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু একে বলা হয় আত্মার বিজ্ঞান। ঠিক আছে, মনোবিজ্ঞানকে কিন্তু আত্মার বিজ্ঞান বলা হয় ব্যুৎপত্তিগত অর্থে। তারপরে কি রয়েছে? কালের বিবর্তনে এর সাধারণ ব্যাপক পরিবর্তন ঘটেছে। তাহলে এই যে মনোবিজ্ঞান রয়েছে, দেখো যেহেতু আমাদের সময় হচ্ছে সবসময় পরিবর্তন হতে থাকে, আমাদের কিন্তু সমাজও কিন্তু বিভিন্ন কারণে পরিবর্তন হতে থাকে, ঠিক সেরকমই কালের বিবর্তনে এর ধারণারও কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে এবং বর্তমানে এটি আচরণ ও জ্ঞানমূলক প্রক্রিয়ার অধ্যয়ন হিসেবে কিন্তু পরিচিত। ঠিক আছে, তারপরে কি রয়েছে দেখো এখানে মনোবিজ্ঞানের ধারণা। দেখো মনোবিজ্ঞানের বিভিন্ন ধারণা রয়েছে, সেটা যদি আমরা বিভিন্ন পর্যায়ে ভাগ করি তাহলে আমরা দেখতে পারবো যে প্রথম পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে আত্মার বিজ্ঞান। মনোবিজ্ঞানকে কিন্তু আত্মার বিজ্ঞান বলা হয়। প্রাচীন যুগে মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বা মনের বিজ্ঞান হিসেবে কিন্তু বিবেচনা করা হতো। তাহলে কি এই যে মনোবিজ্ঞানকে কি করা হতো? প্রাচীন যুগে কিন্তু মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বা মনের বিজ্ঞান হিসেবে কিন্তু বিবেচনা করা হতো। তারপরে কি রয়েছে? তবে আত্মা বা মনকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত বা পর্যবেক্ষণ করা সম্ভব ছিল না। দেখো, আত্মা এবং মনকে নিয়ন্ত্রণ করার কিন্তু বিভিন্ন উপায় থাকে, কিন্তু এই বিষয়ে কিন্তু বিভিন্ন স্পষ্টভাবে সংজ্ঞায়িত কিন্তু কেউই করতে পারেনি এই দুটি বিষয় নিয়ে, আত্মা বা মনকে নিয়ে। ঠিক আছে, এটাই এখানে বলেছে। তাহলে কি প্রথম পর্যায়ে কিন্তু মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলা হয়। তারপরে কি রয়েছে দেখো দ্বিতীয় পর্যায়ে চেতনার বিজ্ঞান। তাহলে ধারণার ভিত্তিতে যদি দেখতে যাই বিভিন্ন ধারণা রয়েছে মনোবিজ্ঞানের। প্রথম পর্যায়ে আত্মার বিজ্ঞান দেখলাম, তারপর কি চেতনার বিজ্ঞানও কিন্তু বলা হয়। কি বলেছে? পরবর্তীতে একে কি বলা হয়? চেতনার বিজ্ঞান কিন্তু বলা হয়। কিন্তু মানুষ অবচেতন ও প্রাকচেতন মন, এই যে সংজ্ঞা, এই সংজ্ঞার বাইরে থেকে কিন্তু যাওয়ার এটিও অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। ঠিক আছে, তাহলে কি বলেছে? পরবর্তীতে একে প্রথমে তো আত্মার বিজ্ঞান বলা হয়েছে, পরবর্তীতে একে চেতনার বিজ্ঞান বলা হয়েছে। কিন্তু মানুষের অবচেতন ও প্রাকচেতন যে মন, এই সংজ্ঞার বাইরে থেকে যাওয়ায় এটি কিন্তু সম্পূর্ণ বলে বিবেচিত হয়ে থাকে। তাহলে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখে নিলাম। তারপরে কি রয়েছে এখানে? তৃতীয় পর্যায়ে, অর্থাৎ বর্তমান পর্যায়ে যে রয়েছে, বর্তমান পর্যায়ে একে কি বলা হয়? আচরণের বিজ্ঞান কিন্তু বলা হয়ে থাকে। দেখো এখানটায় দেওয়া রয়েছে, আচরণের বিজ্ঞান বলা হয়ে থাকে। বর্তমানে মনোবিজ্ঞান হলো মানুষের বাহ্যিক আচরণ এবং কি অন্তর্নিহিত জ্ঞানমূলক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অধ্যয়ন, যা অত্যন্ত জনপ্রিয় ও কার্যকরী। তারপরে দেখো কি রয়েছে, ধারণা তো আমরা দিয়ে দিলাম, তারপরে তোমাদের সঙ্গে এর ব্যুৎপত্তিগত অর্থ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। তারপর দেখো এখানে কি বলেছে, শিক্ষা মনোবিজ্ঞান কি। দেখো, শিক্ষা মনোবিজ্ঞানের স্বরূপ যদি আমরা দেখতে যাই তাহলে প্রথমে কি দেখব? শিক্ষা ক্ষেত্রে প্রায়োগিক বিজ্ঞান। কি বলেছে এখানটায়? ফলিত মনোবিজ্ঞানের শাখা শিক্ষা প্রক্রিয়াকে বিশ্লেষণ করতে এবং উন্নত করতে কিন্তু আলোচনা করে, তাকে কি শিক্ষা মনোবিজ্ঞান বলে। তাহলে এক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলা হয়? ফলিত মনোবিজ্ঞানের যে শাখা শিক্ষা প্রক্রিয়াকে বিশ্লেষণ করতে এবং উন্নত করতে বা আলোচনা করতে বিশেষভাবে সাহায্য করে, তাকেই কিন্তু মনোবিজ্ঞান বলা হয়। এখানে কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের কথা কিন্তু বলা হয়েছে। তারপরে দেখো মূল আলোচ্য বিষয়,
এর মূল আলোচ্য বিষয়ের দিক থেকে যদি দেখতে চাই তাহলে কি বলেছে, যে মানুষের শিক্ষা সংক্রান্ত আচরণের বিজ্ঞানই হলো শিক্ষা মনোবিজ্ঞান। অর্থাৎ কি, শিক্ষা সংক্রান্ত, শিক্ষার বিভিন্ন বিষয় সংক্রান্ত আচরণের বিজ্ঞানই হলো শিক্ষা মনোবিজ্ঞান। ঠিক আছে, এই শাখায় মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। ঠিক আছে, এক্ষেত্রে কি হয় দেখো, বর্তমানে কিন্তু শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের গুরুত্ব অনেকখানি। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমরা প্রায় মনোবিজ্ঞানের কিন্তু আমরা ভিত্তি দেখতে পাচ্ছি। তারপরে কি রয়েছে, এই সমস্যাগুলির সমাধানে মনোবিজ্ঞানের মূল নীতিসমূহ কিভাবে প্রয়োগ করা যায় সেই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়। তারপরে দেখো কি রয়েছে এখানটায়, প্রখ্যাত মনোবিজ্ঞানীদের সংজ্ঞা। দেখো, মনোবিজ্ঞানীরা কিন্তু বিশেষ সংজ্ঞা দিয়েছে, বিশিষ্ট মনোবিদরা। ঠিক আছে, তো সেই সংজ্ঞাগুলি কি কি রয়েছে এবং কে সংজ্ঞা দিয়েছে সেই বিষয়গুলি নিয়েও কিন্তু তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। দেখো, প্রথমে যার কথা আছে সেটা হচ্ছে B.F. স্কিনার। তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে মনোবিজ্ঞানের যে শাখা শিক্ষণ ও শিখন নিয়ে আলোচনা করে তাকেই বলা হয় শিক্ষা মনোবিজ্ঞান। তাহলে শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে B.F. স্কিনার কি বলেছেন, মনোবিজ্ঞানের যে শাখা শিক্ষণ ও শিখন নিয়ে আলোচনা করে তাকে কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান বলা হয়। এবং দেখো, আরো একটি সংজ্ঞা রয়েছে, সেটা হচ্ছে কি C.H. জাট কি বলেছেন, যে শিক্ষা মনোবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা ব্যক্তি জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশের বিভিন্ন যে স্তর থাকে আমাদের বিকাশের, সেই স্তরে যে পরিবর্তন ঘটে তার বর্ণনা ও ব্যাখ্যা করে। তাহলে তার মতে দেখো, আমরা যে এই সংজ্ঞাটি তিনি দিয়েছেন, এখানে তিনি কি বলেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ঠিক আছে, তাহলে কি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশে বিভিন্ন স্তরে যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তনের বর্ণনা ও ব্যাখ্যা করেন কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান। তারপরে কি বলেছে, W. কোলেসনিক বলেছেন যে শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা ও উন্নত করতে মনোবিজ্ঞানের যেসব তথ্য ও নীতি সহায়ক সেগুলিকে কিন্তু সেগুলির অনুশীলনই হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। তাহলে তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু এমন একটি বিষয় যা হচ্ছে কি শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা ও উন্নত করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই যে তিনটে সংজ্ঞা কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, তোমরা কিন্তু পরীক্ষার সময় ভালো মতো লিখে আসবে। এরপরে দেখো কি রয়েছে, উপসংহার। ঠিক আছে, উপসংহারে আমরা কি দেখবো, অর্থাৎ উপসংহার অর্থাৎ হচ্ছে শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে কি বলা হয়েছে এখানটায়, দেখো গবেষণালব্ধ তথ্যের প্রয়োগ। তাহলে কি বলেছে, গবেষণালব্ধ তথ্যের প্রয়োগ মনোবিজ্ঞান তার নিজস্ব গবেষণার দ্বারা যে সমস্ত নীতি ও তত্ত্ব গঠন করে থাকে সেগুলি কিন্তু শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করে কে, শিক্ষা মনোবিদ্যা। তাহলে শিক্ষা মনোবিদ্যা কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু শিক্ষার উপরে কিন্তু প্রয়োগ করে থাকে। তারপরে কি, শিক্ষা প্রক্রিয়া সার্বিক উন্নয়ন। বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য, অর্থাৎ বিভিন্ন তথ্য যখন খুঁজতে হয় তখন কিন্তু গবেষণা করতে হয়। তাই এখানে বলেছে যে বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য ও নীতিসমূহকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষা প্রক্রিয়াকে কিন্তু সামগ্রিকভাবে উন্নত করার চেষ্টা করে শিক্ষা মনোবিজ্ঞান। এর ফলে কি হয়, শিশুদের চাহিদা অনুযায়ী কিন্তু সঠিকভাবে শিক্ষাটা দেওয়া যায়। তারপরে কি বলেছে এখানে, আচরণের সামগ্রিক বিশ্লেষণের কথা বলেছে। কি বলেছে, শিক্ষার সঙ্গে সম্পর্কিত মানুষের সব ধরনের আচরণই শিক্ষা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত, যা কি করে শিক্ষার্থীদের কিন্তু গভীরভাবে বুঝতে সাহায্য করে। কি করে, যা হচ্ছে শিক্ষার্থীদের গভীরভাবে বুঝতে সাহায্য করে এবং শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এর অবদান কিন্তু দেখতে পাই। তাই বলা যায় যে শিক্ষা মনোবিদ্যা যে রয়েছে বা শিক্ষা মনোবিজ্ঞান যে রয়েছে এটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটা সাহায্য করে। ঠিক আছে, তো আজকের আমার বিষয় যে ছিল সেই বিষয়টি কিন্তু আমি এতটুকুনি রাখছি। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।